সিগারেট খাই না। অনেকদিন পর বের হইছি, মুখটা তিতা হয়ে আছে। একটা চকলেট দাও। তাও আছে। আপনি কি সিআইডি, ডিবি অথবা গোয়েন্দা বিভাগের কোন লোক? না। আপনি আমার ফলো করতেছেন কেন? আমি আপনাকে ফলো করছি না, আমার উপর যা অর্ডার হয়েছে আমি তা পালন করছি। দেখেন, আমি কিন্তু মনে মনে ভাবছি আমি এবার ভালো হয়ে যাব। আপনি সরকারি যত বড় অফিসারই হন না কেন, তাতে আমার কিছুই যায় আসে না। আপনি তো নিশ্চয়ই আমারে চেনেন। একদম দিনে দুপুরে গলা টিপে মেরে ফেলবো কিন্তু। অল্প না বয়সের সকিনা সেরি আমার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বলনা সেরি গো কোন জেলায় বাড়ি। বিল কত হয়েছে? বিল তো পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট হয়ে গেছে মানে? কে দিল? ওই যে উনি। আপনারে কি বলছি আমি? এই মিয়া, মায়া মানুষের মতো মিসকি মিসকি হাসেন কেন? আপনারে কি বলছি শোনেন নাই? আমার একটা ঘুষি নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার নাই। ভাই, ঘুষি মারেন আর গলা টিপে মারেন, আমার কিছু করার নেই। অর্ডার আমাকে পালন করতেই হবে। বুঝতে পারছি, মাফ পাইলামই না, অ্যারেস্ট করেই ছাড়লেন। আসেন, গাড়িতে আসেন। আসেন, চলেন। এই গাড়ি চালাও। আসেন। হ্যাঁ, ওই যে কেমন আছো? কেমন আছি মানে? আমি তো আপনাকে চিনি না। আমি তোমাকে চিনি। এবার যে জেল থেকে বেরোলে আমি তোমাকে জামিনে বের করিয়ে এনেছি। এই জন্যই এবার উকিল আমার কাছে কোনো টাকা পয়সা চায় নাই। বলেন, কি জন্য আমাকে বের করলেন? তোমার বোধহয় মোবাইল নেই। জি না। আলমগীর, এই যে আলমগীর ব্যাগ। জি, এই যে খুলে দেখো। প্যাট্রা ব্যারোটা 9mm। এবার তুমি অ্যারেস্ট হওয়ার সময় পিস্তল সহ অ্যারেস্ট হয়েছিলে। এখন তোমাকে কোথাও মুভ করতে হলে এটা তোমার দরকার। আলমগীর, জি ম্যাডাম। চাবিটা দাও। এই যে ওটা তোমার ফ্ল্যাটের চাবি। ঠিকানাটা দাও। ওটা ফ্ল্যাটের ঠিকানা, ওখানে তুমি থাকবে। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমার একটা কাজ করতে হবে। কি কাজ? এখন না শুনলে হয় না? জেলখানার নোংরা পরিবেশে থেকে এসেছো। আমি জানি তুমি খুব ক্লান্ত। স্বাভাবিক হতে 2-4 দিন সময় লাগবে। আগে স্বাভাবিক হও, তারপরে বলবো। কিন্তু আমি তো ভেবেছিলাম এবার বের হয়ে আমি ভালো হয়ে যাব।
A2 A2 A/2 A/2 কই হাই কি দেখেন? আপনাকে তো দেখতে বেশ হ্যান্ডসামই লাগছে। মানে মানে দেখতে ভালোই লাগতেছে। আমার নাম সেতু, ওইটা আমাদের বাসা। এর আগে তো আপনার কোনোদিন দেখি নাই। আমি নতুন আসছি, এই বাসায় থাকবো। এটা 2 রুমের বাসা, এতদিন ফাঁকা ছিল। বউ আছে না একা? একা। বিয়ে করেন নাই? না। মজার লাইফ, কিন্তু হেভি মজার লাইফ। আমার চেহারাটা দেখছেন? গায়ের রং কিন্তু ফর্সাই আছে। পছন্দ হয়? 500 টাকা লাগবে। মানে মানে আমাকে 500 টাকা দেবেন। কিভাবে? এই সাহেব, আমাকে পছন্দ হলো না? টাকাটা দিলে আমার খুব উপকার হতো। তোমার উপকার করার চেষ্টা করতাম। যাবে তুই ফাজিল কোথায় সব? এই পাগল, আমি না তুই। সর বেটা। এই দাঁড়া। আই তুই ঘরে গেছিলি কেন? হ্যাঁ, ঘরে গেছিলি কেন? ঘরে গেছে তাতে দোষের কি হয়েছে? দেখি তোর হাত দেখা। আয় হাত দেখা, নাহলে তোর হাতে খুব দিব। হ্যাঁ, এই যে টাকা। টাকা মানে কই? আরে আমার বাপের টাকা আমি নিছি। ওর বাপের টাকা? হ্যাঁ, হারামজাদি, তুই পুরো নষ্ট হয়ে গেছ। তুই বাইরে আমার কাছ থেকে বাইরে। আজকে যদি আমার গায়ে হাত দিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমিও কিন্তু তোর ছাড়বো না। তোরে দাও দিয়া চুবাইয়া চুল কাইতে খুদার খাসির মতো ফাইরা দিব। আমার গায়ে হাত দিতে না বলে দিতেছি। তুই টাকা চুরি করলি কেন? হাত দিলে কিন্তু হাত কাটা ফেলাবো বলে দিলাম। টাকা দিয়া কি করবি? তুই আমারে নষ্ট বানাইছিস। আমারে ঘর থেকে বাইর করার তুই কে? তুই বাইর হ। আমি খারাপ না, তুই খারাপ, তুই খারাপ। ওই তুই টাকা নিয়ে কই যাবি? টাকা দিয়ে কইলাম টাকা দে। না, টাকা দেব না। টাকা নিয়ে আমি জাহান্নামে যাব, তাতে তোর কি? হ্যাঁ, আমারে নেশা করা শিখাইছিস। আমারে নেশা করা শিখায়া আমার মায়ের জমি আমার কাছ থেকে লেখা নিছিস। আমি তোরে কবে জানি গলা টিপ দিয়ে মারা ফেলাবো রে। আমারে তোরা আজকে আমি কুমায়া শেষ করে ফেলাম। তাই তোরা কে আবার তোর কই হবে? এই চুপ! চুপ! থাম করতেছি, এই থাম! এই চুপ! এই তোরা পাইছিস কে? এই সব ঝগড়াঝাটি আমার ভালো লাগে না, কই দিলাম। আব্বা, মা মরে যাওয়ার পর তুমি এই বেটিকে বিয়ে করলে কেন? বিয়ে করলে কেন? বিয়ে করবো তো কেন নিয়ে থাকবো? এই 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 দরজা দে, দরজা দে! দাদা আমার গায়ে একটা কোপ দে! কোপ দে, কোপ দে! এই দে, দে! এই যা, বিটে যা, যা! যা, তুই যা কুমায় কাটতে ভালামো। যা, যা, বিটে যা! আব্বা, আমার একটু কাজ। যা, বললাম। হ্যালো, কে? গলার শটটা ভুলে গেলি? আমি আকরাম। ও, চ্যাংরা আকরাম, কেমন আছিস? আমি বাইরে হয়েছি, খবর পাইলি কেমনে? আরে বাইরনের ব্যবস্থা তো আমি করলাম। ওই মহিলার ঠিকানা টুকানা কেটে দিচ্ছে সব আমি। কোটি কোটি টাকার মালিক।
যদি বাইজা থাকত তাহলে গুটি লাল ফেলার দিছে না দিছে। হন ওনার কামটা করার আগে আমার একটা কাম আছে, কইরা দিবি? কি কাজ? কালকে সকালে এক মু আমি না হওয়া পর্যন্ত বাইতে বাইরাবি না। এই ছোকরা, এই তুই আমার ঘরে ঢুকলি কেন? ঢুকেই তো গেলাম। শোনো, আমার নামটা তো তুমি শুনছো, তোমার নামটা তো জানলাম না। তোমার নাম কি? মারুফ। তোমার বউ নাই তো? ভাবলাম তোমার নাস্তা টাস্তা বানায় খাওয়ানোর কেউ নাই, তাই এটা নিয়ে আসলাম। ধরো, খাও। তাকায় আসো কেন? নাও খাও। আমার প্রতিদিন সকালের নাস্তা 2টা পরোটা, 2টা ডিম। একটা আমি খাইতেছি, আর একটা তোমার জন্য আনছি। খাও। কালকে রাত্রে মোরগ লড়াই দেখলাম। কোথায়? তোদের বাসায়। ঝগড়া দেখছো? ও তো দৈনিক হয়। তোর মা নাই? নাই। তোর মারে তালাক দিয়ে কি ওই বেটিটি বিয়ে করছে তোর বাপ? আরে না, মরে গেছে 3 বছর আগে। তুই এইভাবে দৈনিক ঝগড়াঝাটি করে এই ঘরে থাকিস কেন? বিয়ে করে চলে যাইতে পারিস না? কে করবে? নেশা করি, ফেন্সিডিল খাই, 2 বোতল লাগে দৈনিক। না খেলে মাথা চুলকায়, বমি আসে, নেশা হয়ে গেছে। এরকম মায়া কেউ বিয়ে করবে? তুমি করবা? নাও, এটা খাও। সর। আরে খাও। তোর তো লাজ শরম একটুও নেই। এই, দূরে। আগে ছিল, এখন ওইটাও চলে গেছে। সর দূরে সর। দোষ দোষ কিরম আছো? ভালো। আরে এইটা কেটা? পাশের ফ্ল্যাটে থাকে, পাগল। এ তুই যা। ও আমার বন্ধু, ওর সাথে আমার জরুরি কথা আছে। থাক না, ভালোই তো লাগতেছে। চুপ। আরে খুব গোপনীয়, আমি থাকলে অসুবিধা? থাক না। এখন গোপনীয়। তুই যা। তাহলে তো যাইতেই হয়, না হলে কিন্তু তোমার সাথে থাকারই যা দরকার। বলতেছি, যা। আর যাইতেছি। এত চিল্লাও কেন সারাক্ষণ? কে 500 টাকা হবে? থাকবো না গেলে? আচ্ছা দেই না। এই তুই কি করিস? বস। আরে কি হয়েছে? আরে এটা কে চাল? যা। এই নেন, এটা খাওয়া দিয়েন। কি ধরে দিল? খেদালি গেলা? দূর, পাগল। একদিনের মধ্যে গুছায় ফেলাইলে? আরে না রে, এইসব কিছু না। নেশাখোর। ওই প্রসঙ্গ বাদ দে। তুই কিসের জন্য আসছিস সেটা বল। দোষ তোরে দিয়া তো আমি অনেক কাম করাইছি, আর আমারে দিয়া বি তুই অনেক টাকা কামাইছ। এই কামটা আমার নিজের পার্সোনাল। কাজটা কি? খুব ছোট্ট একটা কাম, নগদ 25,000 টাকা পাবি। কি করতে হবে সেটা বল। একটা সিম্পল মার্ডার। সিম্পল মার্ডার মানে? মার্ডার আবার সিম্পল হয় কেমনে? সিম্পল মানে তোর মার্ডারের সংখ্যাটা বাড়বো, কিন্তু মামলাটা খুব একটা জোরদার হইব না। মার্ডার আবার মামলা জোরদার হয় না? কি বলিস? শোন, উকুন আর আত্মীর মধ্যে তফাৎ আছে না? এইটা মনে কর একটা উকুন, তুই টিপ দিবি, দেখবি ফটাস পরের দিন পেপারে আইব 10 মামলার আসামি ফেন্সিডিল বিক্রেতা মাসুদ শত্রু পক্ষের আক্রমণে নিহত। আর ওর এমন কোন আত্মীয় স্বজন বা ক্যাডার বাহিনী নাই যারা লড়ালড়ি করব, মামলাটা জোরালো করব। এই লেগা এইটা সিম্পল মার্ডার। দোষে মার্ডারটা কইরা দে না। আচ্ছা ঠিক আছে। সালায় আমার কলিজার উপরে বহুত বড় একটা দাগ বয়ে দিছে। কি করছে? আরে ওই যে নাসরিন ছিল না? ও মনে পড়ছে, তোর 3 নম্বর না 4 নম্বর বউ। আরে বউ না, এক লোকে থাকতাম আর কি। ইংলিশে লিভ টুগেদার কয়। ওই ফাংশন টাংশন কইয়া বেড়ায়, কয়েকটা মিউজিক ভিডিও করছে, বালা উল্টা পুল্টা নাচে। ওরে ওদিন মাসুদে জোর করে তুলে লেগেছে। কেন? নিচে ওর ফেন্সি স্পট আছে কয়েকটা, একটা খুব বালা জমজমাট আবাসিক এলাকা ফেলাটের মধ্যে। ওখানে কাস্টমারকে মন জোগানে লেগা ওরে দিয়া উল্টা পাল্টা নাচায়। তোর সাথে মিল নাই? তুই কইলে আসে না? আরে আইবো কেমতে? আটকায় ফেলাইছে তো। দোষ আমার কামটা কইরা দে, লাগে বাড়াই দেবো। যা, ওর ফাইল ক্লোজ করে দে। তোর সিন আছে না মনে হয়? আমি তোরে পুরাই চিনি।
তুই দিনাজপুর থেকে ঢাকা আইছিস, সিদ্ধি ছেড়ে ফ্যান্সি আর মদের ব্যবসা করিস, সাথে আবার চাট মশালা মাইয়া লোক না চাইতেছিস। ও তুই সেই জাউরা মারুপ না? হ্যাঁ, তোর যেমন প্রমোশন হয়েছে আমারও প্রমোশন হয়েছে। আলো তুই এই জায়গায় ঢুকলি কেন? এই, চুপ! জীবনে কোনোদিন ভালো কাজ তো করিস নাই, আর যতদিন বাঁচবি খারাপই করবি। আর যাতে খারাপ কাজ করতে না পারিস এজন্য তোর দিন দুনিয়ার ফাইলটা ক্লোজ করে দিলাম। শোনো, কুকুরের লেজ সারাদিন সারা রাত টেনে ধরলেও সোজা হয় না, ছেড়ে দিলে আবার যা তাই হয়ে যায়। তুমিও তাই হয়ে গেছো। তোমাকে সাবধানে থাকতে বলেছিলাম, আবার তো একটা মার্ডার করে ওয়ান্টেড হয়ে গেলে। আমার কাজ কখন করবে? ম্যাডাম, আপনি কাজের কথাই তো এখনো বলেননি। ধূমকেতু দেখেছো কখনো? ওগুলো আকাশে হঠাৎ করে দেখা যায়, আবার হঠাৎ করে চলে যায়। উড়ন্ত পাখিকে শিকার করা অনেক কঠিন। আমার যে কাজটা সেটা ওই ধূমকেতু আর উড়ন্ত পাখির মতো, এক জায়গায় বসা থাকে না বেশিক্ষণ। সমস্যাটা আমার সেখানে, সেজন্যই তোমাকে টার্গেটটা বলতে পারছি না। ম্যাডাম, শুরু থেকেই আমি আপনাকে বুঝতে পারিনি। আপনার কি কাজ করতে হবে পরিষ্কার করে বলুন। একটা মানুষকে মার্ডার করতে হবে। বলে দেন কোথায় আছে। সেটাই জানি না বলে আমি বলতে পারছি না। তাহলে তো মুশকিল। এখন আমি কি করতে পারি সেটা বলুন। করতে পারো এই, তোমার থাকা খাওয়ার সমস্ত দায়িত্ব আমার। অন্য কোনো ক্রাইমের সাথে জড়াবে না। টাকার প্রয়োজন হলে আমাকে বলবে, ঠিক আছে? জি। ম্যাডাম, হুম, ওই ধূমকেতু সাহেব আসছেন। আবার সেই যন্ত্রণা। নিয়ে এসো। জি। ফাতেমা, এখান থেকে যাও। ম্যাডাম, ধূমকেতু সাহেব। তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও। জি। এই বিশাল বাগান বাড়িটার মালিকও তুমি নাকি? কথা বেশি না বাড়িয়ে বলো কি জন্য এসেছো। আমার তো উদ্দেশ্য একটাই, তা তুমি জানো। তবে আগে জানিয়েছি, এবার তার চাইতে বেশি দিতে হবে। 5 লাখ। 5 লাখ আমি দিতে পারবো না। তুমি আসবে শুনে আমি 1 লাখ টাকা এনে রেখেছি। আমার কাছে টাকা নেই। এখন আবার খুব খারাপ সময় যাচ্ছে। হাসালে তুমি। গরিব স্বামী ছেড়ে তাকে তালাকটা পর্যন্ত না দিয়ে বড়লোক স্বামী করলে। কপালও তোমার, 2টি সন্তান জন্ম দিয়ে সেও মরে গেল। 1000 কোটি টাকার মালিক হয়ে গেলে তুমি। 5 লাখ টাকা কি তোমার কাছে কোনো টাকা? হাতে তুড়ি মেরে নফরদের হুকুম করলেই তো চলে আসবে। চলেন, পাইচ্ছা দাও। শোনো, তোমাকে দেখলে জ্বালাটা আমার একটু বেড়ে যায়, তাই একটু খাচ্ছি, মনে কিছু করো না। প্লিজ, তোমাকে একটা কথা বলি। 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি, তুমি ওটা নিয়ে চলে যাও। মুখ দিয়ে একবার যখন চেয়েই ফেলেছি, 5 লাখই দিতে হবে। তুমি তো জানো আমি যা চাই তা না দিয়ে তোমার কোনো উপায় নেই। কারণ এখনো আমি তোমার প্রথম স্বামী, লিগ্যাল হাজব্যান্ড। কাবিনটা এখনো আমার কাছে আছে, ফটোকপি। আসলটা খুব গোপন জায়গায় রেখেছি, মিডিয়ায় ছেপে দেব। আমার ভয়ে বাচ্চা দুটোকে লেখাপড়া করতে পাঠিয়েছ বিদেশে।
হ্যাঁ হ্যাঁ তোমার ভয়ে। আলম, জি ম্যাডাম। দেখো আমার রুমে একটা আলমারি আছে, ওই চাবি দিয়ে খুলে ওখান থেকে 5 লাখ টাকা নিয়ে এসো, যাও। তোমাকে একবারে কত টাকা দিলে তুমি আমাকে মাফ করবে? মাফ করার কি আছে এখানে? আমি তোমার লিগ্যাল হাজবেন্ড। তালাক চাও? আমি মুক্তি চাই তোমার থেকে। না না না, আমি এতটা বোকা নই। আমি সোনার হাঁসের ডিম একটা একটা করে খেতে চাই। হাঁসটাকে কেটে ফেলে একবারে অনেকগুলো খাওয়ার মতো বোকা লোক আমি নই। আমার মৃত্যু ছাড়া তোমার মুক্তি নেই। তা আমিও বুঝতে পেরেছি। আমার হাতে না, ওর কাছে দাও। প্রতিবার এসেই তোমাকে একটা প্রশ্ন করি, এর উত্তরটা তুমি দাও না, নিশ্চুপ হয়ে বসে থাকো, চোখের পানি ফেলো। এবার প্রশ্নটি করতে চাই না, উত্তরটা কি দেবে? তুমি যে জন্য এসেছো তা পেয়ে গেছো, চলে যাও। না, আমিও কিন্তু রক্ত মাংসে গড়া মানুষ। আমারও আবেগ আছে, সুখ আছে, দুঃখ আছে, আমারও কান্না আছে। ওই প্রশ্নটার উত্তর তোমাকে খুব তাড়াতাড়ি দিতে হবে। তুমি কোথায় থাকো জানতে পারি? কেন, মামলা করবে? পুলিশ দিয়ে ধরিয়ে দেবে? তার তো উপায় নেই, সব ফাঁস হয়ে যাবে। নাকি মেরে ফেলার জন্য লোক ঠিক করেছো? আমাকে পাবে না তো। কখনো বাসে, কখনো লঞ্চে, কখনো ট্রেনে, সারা দেশেই তো আমি ঘুরে বেড়াই। আমাকে খুঁজে পাওয়া কঠিন। চলো ব্রাদার, আসি, খোদা হাফেজ। চলেন। সোনামণিরা, তোমাদের জন্য টাকা দিয়ে গেলাম, আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসি বাবা। আসসালামু আলাইকুম, আবার আইবেন। ভাই ভাই, সব সময় টাকাগুলো এতিমখানায় দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দেই। ওই মহিলার কাছ থেকে ঝগড়াঝাটি করে টাকা এনে এইভাবে দিয়ে দেন। ওই মহিলা জানে কি জানেন, টাকা দিয়ে আপনি মদ খান। জলিল, এই যে দেশে যে বড় লোকগুলো দেখো না, অনেক টাকার মালিক, এদের অধিকাংশই সরকারি ট্যাক্স দেয় না ঠিক মতো। এজন্য ধরে নাও এটাও ট্যাক্স। হ্যাঁ ভাই, हम जहीर बोलते हैं बांग्लादेश से। हाँ हाँ असलम भाई, वो 5 कोटी जो भेजा है मिल गया ना? देखिए हमारा जबान एक है। सुनिए, आपको जो यार फ्रेंड दोस्त है ना, उसको बोल दीजिए हमारा साथ बिजनेस करने के लिए। हमारा जबान एक है, दो नहीं होगा असलम भाई। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि बरकातहू। ওয়ালাইকুম আসসালাম। কালু, লোক আসছে কেউ? জি বস, একজন। ভেতরে আসতে বলো। আচ্ছা। স্যার, মুম্বাই থেকে ফোন। হ্যাঁ হাকিম ভাই বলেন। আমি জহুর। মাল তো লস অ্যাঞ্জেলেসে পৌঁছে গেছে, আপনার কাছে কালকে পৌঁছে যাবে। আর কত? $2 লাখ। ঠিক আছে না? আর শোনেন, পেয়ে কিন্তু আমাকে মেসেজ দেবেন, তা না হলে আমি খামাকার টেনশনে থাকবো। আসসালামু আলাইকুম জহুর ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। অনেকদিন পর কি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলেন? না ভাই, এই ব্যবসা ধরলে কি আর ছাড়া যায়? মাঝে বড় ধরনের একটা মার খেয়েছিলাম, সেই জন্য একটু বন্ধ ছিল। আরে ভাই, এই ব্যবসাই তো এরকম, আজ রাজা কাল ফকির। এখন বলেন, আমার কাছে কি জন্য এসছেন? আমি আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছি, তো ওখানে আমার $2,25,000 লাগবে। তা ইউএসএ না সিঙ্গাপুরি? সিঙ্গাপুর। হ্যাঁ, এখানে মাল দিয়ে দেবেন, জি। ঠিকানা আর স্লিপ দিয়ে দেবো, ওখানে গেলেই পেয়ে যাবেন। তাহলে আমি মাল নিয়ে আসি। ঠিক আছে, যান। আসসালাম। ওয়ালাইকুম সালাম। স্যার, দুবাই থেকে আরিফ ভাই।
হ্যালো, হ্যাঁ আরে বলো। ফ্লাইট তো পৌঁছেছে ভোরে, মাল পেয়েছো? কি? আরে বাথরুমের উপরে দুটো ব্যাগ ছিল, খুঁজে দেখো। এক ব্যাগে 2 কোটি টাকা ডলার, আর এক ব্যাগে 8 কোটি টাকার বাংলা টাকা, এই মোট 10 কোটি টাকা। মাল যায় নেই? আমি কাল এয়ারপোর্টে নিজে থেকে মাল তুলে দিয়েছি। না, এটা মিসিং হতে পারে না। তোমার ওখানে কোনো ঘাপলা হয়েছে কিনা দেখো। আমি আমি এখন এয়ারপোর্টে যাচ্ছি। ভাই, এইভাবে এত লোকজন নিয়ে অফিসের ভেতরে ঢুকে পড়লেন? শুধু তো ঢুকেছি, কিছুই তো করি নাই। অনেক কিছু করার কথা ছিল। আমার জরুরি কথা আছে। এদের সামনেই বলতে পারেন, এরাও এই লাইনের লোক। পরশুদিন আমি দুবাইতে 10 কোটি টাকা পাঠাইছি। কি পাঠাইছি? জি জি। টাকা পৌঁছানি কেন, খবর রাখেন? না তো ভাই, আমি তো এই খবর জানি না। কমিশন খাবেন, ভাগ খাবেন, মাল পৌঁছালো কিনা সেই খবর রাখবেন না? হ্যাঁ, আমি খালি বড় বড় পাঙাশ রুই নিউ মার্কেট থেকে কিনে বাসায় পাঠাবো না? টাকার খবর নেন, টাকা কোথায়? উইদিন 5 মিনিট, 5 মিনিটের মধ্যে বাস। ভাই, আমি তো এদিন আপনার সাথে থেকে এয়ারপোর্টে মাল ঢুকিয়ে আপনার সঙ্গে গেলাম। মাল মিসিং হওয়ার তো কথা না। দেখেন ওখান থেকে হয়েছে কিনা। অসম্ভব। দুবাই থেকে মাল মিসিং হয়নি, মাল মিসিং হয়েছে এখান থেকে। দেখেন এই কাজ কে করেছে, তা না হলে আপনাকে রাখবো না, ক্লিয়ার করে দেবো। আবুল? জি স্যার। ওই দিন লোডিং এ ছিল কারা? স্যার সিরাজ। সিরাজের আজ ডিউটি নেই, সিরাজকে ডাকো তো। স্যার, সিরাজ আজ 2 দিন অফিসে আসে না, তার নাকি জ্বর। টেলিফোন লাগাও। জি স্যার। হ্যালো, সিরাজ না? আমি অফিস থেকে আবুল। স্যারের সাথে কথা বলো। স্যার, সিরাজ। সিরাজ, আরে রাখো তোমার জ্বর, তুমি এখনই অফিসে আসো। অফিসে না হলে খুব খারাপ হয়ে যাবে। ঘাপলা, জহুর ভাই আপনি শান্ত হয়ে চলে যান। আমাকে 24 ঘন্টা সময় দেন। 24 ঘন্টার মধ্যে আমার টাকা চাই, তা না হলে আপনি ক্লিয়ার। আয়। আবুল স্যার, তুমি সিরাজের বাসায় যাবে। জি। ওর সাথে কথাবার্তা বলবে, গোয়েন্দাগিরি করবে, দরকার হলে ভাগাভাগির অফার করবে। আই এম ড্যাম শিওর টাকা ওর কাছেই আছে। শোনো, এদিকে আসো, বসো। অফিসার যাব না, চাকরি আর করবো না। আমরা কাল দেশের বাড়ি চলে যাব, ওইখান থেকে ভিসা করে সিঙ্গাপুর চলে যাব, দেশে আর আসবো না। যে টাকা পাইছি এইটা নিয়ে সিঙ্গাপুর যাইতে পারলে সারা জীবন বৈশা বৈশা খাইতে পারবো। সেতু, সেতু কই? সেতু, এই সেতু, সেতু। জি আব্বা। কাল আমরা দেশের বাড়ি যাবো, এই বাসা ছেড়ে দেবো, আর আসবো না। তাহলে তো খুব মজা হবে। খেজুরের রস খাবো, তালের রস খাবো। হ্যাঁ, তারি খাইও, বান খাইও, পেন্সিল খাইও, মান সমান যা আছে সব এবার শেষ করে। তুই 3 দামানের ঘর করাবো হয় না? তোর আবার কত মান সম্মান দেখছো? এই, দেখছো কি কয়? দেখছো হবে? এই যে শুরু হলো। চুপ চুপ চুপ, আর একটা কথাও না। মোরগের মতো দেখা হইলে খালি লড়াই। এই, এই তুই যা 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 কইতেছি। যাইতেছি। আমার 500 টাকা দাও। না, টাকা নাই। টাকা দিলেই তুই বাড়ি যাবি। না, বাইরে যাব না, টাকা দাও। ঘরে থাকবি তো, টাকার কি দরকার? যা যা এখান থেকে যা। এই শুনো, তোমার এই মেয়ে নিয়ে বহুত কষ্ট আছে। এই, আবার তুমি তো নবাবের মতো দেখি। তোমার কি জমিদারি আছে? সারাদিন রাত শুধু শুয়ে থাকো, কি করো তাও তো জানলাম না। কন্ট্রাক্টরি করি।
কিসের কন্ডাক্টরি করো? মানুষ মারার। পাগল, মানুষ মারো? আমরা এই বাসাটা ছেড়ে দিলাম। একবারে ছেড়ে দিল তো? হুম। খুব ভালো হইলো। যাচ্ছ কবে? ভালো হইলো মানে? মানে হইলো তুমি এই যে বারবার আইসা মানে ডিস্টার্ব করো, এর থেকে রেহাই পাবো। কালকে যাচ্ছি। আচ্ছা, আমি চলে গেলে তোমার খারাপ লাগবে না? একটুও না। আমার কিন্তু লাগবে। না, খারাপ লাগায়ও না। তোমার খারাপ লাগলে আমার খুব বিপদ হবে। আমি এরকম একবার বিপদে পড়ছিলাম, আর পড়তে চাই না। ঠিক আছে, তাইলে আমার 500 টাকা দাও। টাকা দিয়ে কি করবি? ডাল খাবো, ডাল। এ কয় কি? দাও, লক্ষ্মী শোনা দাও। এই, এমন এই। করে না, আবার মায়ের কাছে গেলে এখন আবার ঝগড়া লাগে। এই, ওইদিকে যা। আমার আর আমার করবি শরীর না। কাঁপতেছে। আমার নেশা যেটা গেছে, আমার চুলকাইতেছে। আমি কি করবো বুঝতেছি না। এই, তোমার এই, মানি ব্যাগ, ওইদিকে, মানি ব্যাগ, ওইদিকে, ওইদিকে। আর মানি ব্যাগটা দাও না। আরে শোনা, লক্ষ্মী কি করে? যাও, মানি ব্যাগটা দাও, দাও, দাও। দাও, আমি দিচ্ছি। মানি ব্যাগটা দাও, কই দেখি। সর তুই। এই যে, হ্যাঁ। দে, মানি ব্যাগ দে। টাকা দাও, নইলে মানি ব্যাগ নিয়ে দৌড় দেবো। তুমি কিন্তু কিছুই করতে পারবা না, কারণ আমি মেয়ে মানুষ। আমি বলবো তুমি আমার সাথে ইয়ে করতে চাইছো। বুঝছি, বিপদের জায়গায় আইছি রে। দে, আমার কাছে দে। দিচ্ছি। দিবা? হ্যাঁ, দেবো। দে। এই নে। থ্যাংক ইউ। যা, বিদায়। এটা কিন্তু ফ্লাইং কিস। বিচিত্র পৃথিবী। এই পৃথিবীতে কত রকম মানুষ আছে। তোর হাতে টাকা? তুই টাকা পানি কই? আমি যেখান থেকে খুশি সেখান থেকে আনছি। তুই কোন রুম থেকে এলি? আমি জাহান্নাম থেকে বাইরে হলাম, আবার জাহান্নামের দিকে যাইতেছি। তুই এই যে সিরাজ মিয়া, শোনো, তোমার মায়ার কীর্তিকলা শুনো। কি হয়েছে? তোমার মাইয়া ওই যে 2 নম্বরে নতুন একটা আবিয়াতে পুলাইছে না, ওর লাগে থাইকে 500 টাকা ইনকাম করে নিয়ে আইলো। যা সত্যি তাই কইলাম। তুই নষ্ট, তুই খারাপ। আমার ভালো বাপের তুই নষ্ট করছস। আমার বাপ তোর 3 নম্বর স্বামী। তুই খারাপ। তুই আমারে নিয়ে কি কইলি? আমারে নিয়ে কি কইলি? এই চুপ! এই 500 টাকা তুই কই পেলি? তুই কি সত্যি 2 নম্বর বাসা গেছিলি? গেছিলাম। ওর কাছ থেকে টাকা আনছিস? তুমি জানোই এই লেগের কাছ থেকে আনছি। তুই টাকা পয়সার জন্য আর মাথা খারাপ করিস না। আমি তোর অনেক টাকা দিয়ে যাবো। এই যে কাল দেশের বাড়ি যাইতেছি, বাড়ি যাই আমি তোর অনেক টাকা দিয়ে দেবো। সারা জীবন পয়সা খাইতে পারবি। ওর টাকা ফেরত দিয়ে আয়। যা মা, যা যা। ঠিক যা। আছে, ফেরত দিয়া দে। না থাক, একটা বোতল মাইরাই আসি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। তোমার আব্বা বাসায় আছে? জি আছে। আচ্ছা, তুমি যাও। জি। সিরাজ, সিরাজ বাসায় আছো? ওই যে অফিস থেকে আবুল এসে, কোনো কথা বলবা না। আমার কিন্তু জ্বর। হ্যাঁ, ওই থেকে পারলে ওরে বিদায় করে দাও। যাও যাও। আরে যাও না, যাও যাও। আসসালামু আলাইকুম আবুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সিরাজ কই? আছে ভিতরে, ওর তো 2 দিন ধরে জ্বর। আপনি বসেন। না না, বসবো না। ওকে একটু দেখতে আসছি, আর ওর সাথে কিছু জরুরি কথা আছে। জ্বর তো কার সাথে কথা বলতে পারতেছে না। তবু একটু দেখা করে যাই। এই শুনছো, আবুল ভাই কিন্তু ভিতরে আসতেছে তোমারে দেখতে। ওরে বাবা, জ্বর। ওরে কাটা করি, কাটা দাও। সিরাজ, ওরে বাবা, বাবা। সিরাজ, কি হয়েছে? মা গো, জ্বর। কই? জ্বর কই? মাথা তো ঠান্ডা। এই মাত্র গাম দিয়ে জ্বর ছাড়ছে, আবার কাপড় দিয়ে জড়াইতেছে। এই কাতা দাও, ল্যাপ দাও, আমার যাইতে ধরো, যাইতে ধরো গো। আচ্ছা। সিরাজ, ওই আমার এই সিরাজ, কাঁথা লেপ দেওয়া লাগবে না। দাও। ওরে বাবা। যাইতা আমি ধরতেছি। দা ভাবি, তুমি একটু বাইরে যাও দেখি, ওর সাথে আমার জরুরি কথা আছে। আরে যাও না দোস্ত।
ভান ধরো না, কেউ টের না পাইলেও আমি টের পেয়ে গেছি। একা খাইতে পারবা না, বলো আমারে কি দিবা, তাইলে আমি তোমারে সেভ করে দেওয়ার চেষ্টা করব। দোস্ত বিশ্বাস করো, আমি এই কাজ করি নাই। ওরে বাবা, জোর সর্দারে মাল খাবা তুমি, বহুত কঠিন। ঠিক আছে, তাহলে আর কেউ এই কথা কই না। এই মাল কোথায়? মাল নিজের আওতায় আইছে? হ্যাঁ, মাল ঘরে। মাল নিয়ে কোথায় যাবি? দেশে যাব, দেশে 5 দিন থাকবো, তারপরে সিঙ্গাপুর চলে যাব। মাল 10 কোটি ঠিক আছে তো? এয়ারপোর্ট থেকে বাইর করতে 1 কোটি গেছে, আর 9 কোটি আছে। আমারে 4 কোটি দাও, আর তুমি 5 কোটি নাও। না, এটা একটু বেশি হয়ে যায়। আমার দোস্ত না ভালো, তুই 2 কোটি নে। আচ্ছা ঠিক আছে, মাইনে নিলাম। এখন নিয়ে যাবি? না, এত টাকা এখন এই অবস্থায় রিস্ক আছে। তুই এই বাসা ছাড়বি কবে? কাল সকালে। আচ্ছা, তাহলে আমি কাল সকালে আসবো। আমারটা আমারে বুঝাই দিবি, তুই চলে যাবি। ঠিক আছে, তুই যা। কথা কিন্তু পাকা রইল। চহুর সর্দারের মাল খেয়ে ফেলবে 3 কোটি দামের লোডার? এত সোজা? একেবারে ক্লিয়ার করে দেবো। আব্বা, কি দিলা? এত ওজন কেন? কথা বলিস না তো। আমরা এখনই চলে যাব, আর এখানে আসবো না আব্বা। না। আব্বা, আমি একটু আসি। কোথায়? ওই 2 নম্বরের ছেলেটার একটু বইলা আসি। যা, তাড়াতাড়ি বলে চলে আসবি। আচ্ছা। আর শোন, তোর আবুল চাচা আসার পরে কিন্তু আমরা চলে যাবো। আচ্ছা। ওর বেডে কি দিলা? ডলারগুলি আলাদা করে ওর ব্যাগে দিয়ে দিলাম। ডাবল টিম। আমরা চলে যেতেছি। কখন? এই তো এখনই। আল্লাহ, তাহলে আর একটু পর থেকে আমি বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি পাইতেছি, তাই তো? তোমার একটু মায়া লাগতেছে না? হাত ছড়া। সুটকেস থেকে এই টাকা বাই করলা কে? শুনলা না আবুল, এটা ভাগ দেওয়া লাগবো। তোমার 500 টাকা তো দেয়া যেতে পারলাম না, একদিন না একদিন শোধ করে দিব, বুঝছো? কিরে সিরাজ, আমার টাকা কই? ভাই, আমার টাকা কই? আমি জানি না। জানিস না? জানবি? চোর ভাই, মাল নিয়ে যান। মাল তো নেবই, তোকেও নিয়ে যাব। কোথায় যাবি? দেখি না। আরে আমার জীবনটা ভিক্ষা দেন চোর ভাই, আমার জীবনটা ভিক্ষা দেন। এটা কি ট্রাফিক সিগন্যালে মরবে যে হাত পাতলেই 2 টাকা? এই লাইনে দান, খয়রাত, ক্ষমা, ভিক্ষা কিছুই নেই। বড় কঠিন এই লাইন। এ টাকা হজম করা বড়ই কঠিন। অ্যাসিডের মতো 1 ফোঁটা দিলে পুড়তে পুড়তে হাড় পর্যন্ত চলে যায়। চুপ চুপ চুপ। আমি জানি স্বামী মরে গেলে বিধবা হয়ে বেঁচে থাকা বড় কষ্ট। আমি চাই না তুই কষ্ট কর, তুইও জাগা। আবুল, ভেতর থেকে টাকা নিয়ে আয়। ভাই আয়। চুপ চুপ, একদম চুপ। চুপ চুপ।
মালগন টাকা তো কম, এই তো বাংলা টাকা। কি হলো আবুল, ডলার কই? ভাই আমারও কইছে 1 কোটি ওর খরচ হয়েছে, আর বাদ বাকি ওর বাসায় আছে। তাহলে ডলার নিশ্চয়ই কোনো আলাদা ব্যাগের আছে, সেটা আমরা আনি নাই। আচ্ছা, ওর কোনো ছেলে মেয়ে নেই? হ্যাঁ, ও একটা মেয়ে আছে। মেয়ে? তাহলে তো দেখলাম না। ভাই মানুষ খুন হয়েছে, এতক্ষণে পুলিশ টুলিশ আইছে না? আরে রাখো মিয়া, 2 কোটি টাকার ডলার সব ক্লিয়ার করে দেবো, সব ক্লিয়ার। ওর মায়া কোথায় খোঁজ করতে হবে তোমাকে, তুমি চেনো। চলো এগুলো বন্ধ করে রাখ। আমার আব্বারে কারা মারছে মারুফ। আব্বা চুপ, তোর বাপরে যারা মারছে তারা আবার আসছে। এই, তোমরা কেউ নড়বে না, জায়গায় দাঁড়িয়ে থাকো। আবুল, ঘর সার্চ করো, যাও। এই, এ একটি স্মাগলার, তাই আমি খুন করছি। ভাই নাই তো। এই, তোমরা কেউ ওর ঘরের মধ্যে ঢুকছে না? না না, আমরা তো ঘরে ঢুকি নাই। এই, ওর মেয়ে কোথায়? একটা ছেলে টান দিয়া এখান থেকে নিয়ে গেছি। এই, সব বাসা খোঁজ কর, যাও। এই, তুমি বলে যাও, যাও। কি চাই? আপনার ঘর সার্চ করব। কেন? এই ঘরে কোনো মেয়ে আছে কিনা তাই দেখবো। আচ্ছা ঠিক আছে, আসেন দেখেন। কোটি টাকার ডলার। বস, পাইলাম না তো। বস, উপরেও নাই। তাইলে মালগুলোর মেয়ে নিয়ে ভাগছে। 2 কোটি টাকার ডলার, ঘটনা কি? আমাদের মনে হয় পুলিশে খবর দেওয়া উচিত। আচ্ছা, ওরা তোর খোঁজে কেন? দেখি তোর ব্যাগে কি আছে, দেখি। তুই দেখি অনেক ডলার। বুঝছি, এই জন্যই ওরা তোরে খুঁজতেছে। তোর এখানে থাকা উচিত হবে না, তুই যা, ভাগ ভাগ ভাগ। আমি এখন কই যাব? পুলিশ এখানে আসবেই। আচ্ছা ঠিক আছে। কিরে, বসলি কেন? মারুফ, আমার মারে মারছে ঠিক আছে, ওরে তো আমি কোনোদিন মাই বলি নাই, কিন্তু আমার আব্বারে মারলো কেন?
আমার আব্বারে কবর দিবে কে? এই যে মারলো মামলা হবে না? আমরা তো দেখছি কারা মারছে। কান্দিস না, মরে গেছে ভালো হইছে। দিন দুনিয়ার হিসাব কিতাবের ফাইল ক্লোজ হয়ে গেছে। তোর নিজের কথা চিন্তা কর, তোরে পাইলে তোর ফাইলও ক্লোজ করে দিত। বাইচে গেছিস, কান্দিস না, চল চল। তোর বাপ বোধহয় কোনো স্মাগলিং গ্যাং এর সাথে জড়িত ছিল। এই তুই আমাকে তুতু বললি কেন? তুই মারলাম কই? এই যে ও তো কাউয়ার গু মনে হইতেছে। ইয়ার কি মারো শালা? মাইয়া মানুষ নিয়ে গরু তো এই জন্য হুঁশ থাকে না। বেহুশ হয়ে যাও। আপনি এসব কি বলতেছেন? ও তো মারলো কখন? আর এই যে মারছে ফাজলামি করো। ভূতম পেঁচার মতো চেয়ার হচ্ছে, একদম চোখ খুঁজে আলাম শালা। কোন মহল্লা যে যাইতেছো টের পাও না তো? এই আবুল রশিদ জাকির এদিকে আয়। এদিকে আয় তো তোরা। এই কে যে শোভন? আরে আমি হাইটে যেতেছি, ও আমাকে থুতু মারছে দেখ। এই বেটা, এই মাইয়া কি তোর সাথের? হ্যাঁ, আমরা একসাথে যাইতেছি। উনি খামাখা মিথ্যা কথা বলতেছে। গায়ে থুতু মারা নিয়ে কেউ মিশে কথা কয়? শালারে কি এই জায়গায় বানাবো নাকি? ভাই এখানে কি হয়েছে? এই যে ভাই, এটা আপনার কোনো বিষয় না। আপনি জান তো, জান। এই রাস্তায় ঝামেলা বাড়ায় লাভ নেই, চল ওটা সাকির ভাই কাছে নিয়ে যাই। হ্যাঁ, এই চল। আরে না না, আমরা কোথায় যাব? চল, ওদের তো দেখলাম। একটা কান চাটানি থাপ্পড় মারবো, চোখে সর্ষে ফুল দেখবি। চল ভাই বেটা চল চল। আরে চল, ভাইয়ের কাছে চল। ভাই ওই জায়গায় যাবা। ভাই সাকির ভাই, এই তোরা যা 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 যা। এরা কারা? কি কেসের আসামি? তুই বরণ দে। আমি রাস্তা দিয়ে যাইতেছি, ও আমাকে থুতু মারছে, আবার চোখ ঘুরে তাকাইছে। আমি তোমার কথা কইছি, ও তোমার বলে দেখবে। ও এই যে দেখতেছস, এটা আসল না, আসলটা দেখাইতাছি। তোগো মতন বেয়াদপে সোজা করার জন্য এই ডান্ডা আমার কাছে থাকে। ওইটা কে? তোর কি হয়? কিছুই হয় না। এই তোর বাসা কোথায়? তোর মা বাপ কি করে? বাসাও নাই, মা বাপও নাই। সাকিব ভাই পুরা ফিটিং কেস। ওই শালা মনে হয় এইটা দালালো হইতে পারে। এই সামনে আয়, তোর ব্যাগ নামা, এই জায়গায় রাখ। না না, আমি ব্যাগ দেবো না। রাখ, একটা বাড়ি দিব, একদম মাথা বাঙ্গির মতো ফাটাই দেবো। রাখ রাখ এইখানে। এই তোর ব্যাগও রাখ, রাখ। মোবাইল আছে? মোবাইলও রাখ। পকেটে আর কি আছে বাইর কর। এই তোর মানি ব্যাগ কই? এই হাতাহাতি করবেন না, আমি দিচ্ছি। ভাই 5-6 হাজারের মতনই আছে। রাখ, সব এক জায়গায় রাখ। ওই আরে ভালোভাবে চেক কর আর কি আছে। এই কি আছে? বলছি না গায়ে হাত দেবেন না, আমি দেখাচ্ছি। কিছুই নাই। আর এইটা আছে। এদের পিস্তল খেলনা? না খেলনা না, এটা আসল। ফোটেও এটা। কেউ মরবি না, তোর দিন দুনিয়ার ফাইল ক্লোজ করে দিলাম। তোর কোন জায়গায় আমি থুতু মারছিলাম? এই জায়গা ভাই, আমাকে মারেন না ভাই। চুপ! তোর ফাইলও ক্লোজ করে দিলাম তোর ভাইয়ের সাথে। এই চল। এই এদিকে আয়। ব্রেক সেরা গাড়ির মতো ঘুরিস কে? কি হয়েছে? না, আমি তোমার সাথে যাব না। কেন? ওরে বাবা, তুমি সন্ত্রাসী। তুমি ফট করে মানুষ মারা ফেলা। তোমার কাছে পিস্তল আছে, তোমার কোনো দয়া মায়া নাই। আমার কাছে অনেকগুলো টাকা আছে, টাকার জন্য তুমি আমারও মারা ফেলতে পারো। আমি তোমার সাথে যাব না, আমি যাব না। যাবি? যা গিয়ে যা। তাহলে আমি যাই গিয়া। তুমি আমার জন্য দোয়া করো। হ্যাঁ যা।
যা শালা ভেজাল মুক্ত হইলাম। মারু, এই মারু, মারু! মারু! আরে দাঁড়াও! আরে দাঁড়াও, দাঁড়াও! আরে কই যাও? দাঁড়াও! এই কি হয়েছে, আবার ফিরে আসলি কেন? আমার জন্য তোমার মায়া লাগে না? এই তুই একটু আগে কি বললি? ভুল হয়েছে, মাফ করে দাও। এই যে কান ধরছি, হ্যাঁ তোমারে কিচ্ছু বলবো না। তুমি আমারে যেইখানে নিয়ে যাবা আমি সেইখানেই যাব। আমার সাথে যাইতে হইলে কোনো কথা বলতে পারবি না, ঠিক আছে? চল চল। ওই, সাথে কেঠা? কে তা তো আমিও ভালো করে চিনি না। ও বুঝছি, আহো। তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? ভালো আকরাম কই? আছে ঘরে, রাত ভর ক্লাব পাড়ায় ধান্দাবাজি করে আর সারাদিন সাহেব নিয়ে ঘুমায়। ওরে ডাকো। তোমাদের বাসায় আমাদের কয়েকদিন থাকা লাগবে। বুঝছি, বহ। এই, এই উঠো, উঠো। ওটাই না লুঙ্গি মুঙ্গি কি উঠো না। ওই দেখো মারু প্রধানতে জেনে কামাইয়া লিয়েছে। ঘটনা কিন্তু ঘাবলা। কি কষ্ট ও তো মাইয়া লোকের দোষা ছিল না, বিয়ে শাদী করলো নি? আরে জিজ্ঞেস করছি কোনো বিয়া শাদী করে নাকি? ওই ছেড়ে লিয়া থাকবো বলে অনেক দিন। আমরা থাকবো কই? আরে আহো এই না। তো গাবলে আহো, চল যাই। তাড়াতাড়ি আহো। কিরে দোষ এই গুলিটা না এইটা ভালোই আজ না, এখনো গাথা নাই। গাঁথনের কথা তো নিজেই কয়। কয় কি ছিড়ি? ফাইজলামি করিস না তো। আজ সকালে একদল সন্ত্রাসী আইসে ওর বাপ মারে গুলি করে মেরে চলে গেছে। কোচ কি? এয়ারপোর্টে চাকরি করতো তো, বোধহয় কোনো স্মাগলিং গ্যাং এর সাথে জড়িত ছিল। ওরে কিছুদিন রাখতে হবে এখানে। তোর কোনো অসুবিধা হবে না তো? না না না, কোনো অসুবিধা অসুবিধা নেই। কি এর? বাসা তো 2 রুমের, এই রুমের এক পাশে বিয়া থাকবো, তুইও থাকবি নি? হ্যাঁ, আমারও থাকতে হবে। আমি ওই বাসায় থাকলে প্রবলেম হইতে পারে। মার্ডার টার্ডার হয়েছে তো, দেখা গেল উদুর পিন্ডি বুদুর গাড়ে দিয়ে কইলো তুই মার্ডার করছিস। মারুফ, একটা আয়না দিবা? আমার খুব খারাপ লাগতেছে, বমি আসতেছে। তাতে একটা আয়না দোষ না? ওই দেখ, ঝামেলা কিন্তু একটা দুইটা না, ও আবার ডাইল খায়। কি ডাইল খায়? তা তো ভালোই হয়েছে, আমারটা তো মাসুদের কাছ থেকে শিখাইছে। অসুবিধা নেই, কে ঘরে আছে, দুজনে এক লগে খামু, বুঝছো? হায় হ্যাঁ ছিড়ি, পুরাটা একবারে খেয়ে লিলি। এটাও খাই। আরে এটা আমার। আরে একটু। হ্যাঁ এটা আমার, তুই পরে খাইস তো, এখন আমি খেয়ে লই। আমরা অর্ধেকটা দিস, অর্ধেকটা দিমু দিমু দিমু, চুপ থাক। ওই ধর পুরাটা খেয়ে ফেলাইতেছে। আরে আরে দে। না, এই পাশে যাই। বালিশ, বালিশ এখানে কেন? এই, তুই এখানে কেন? আমি কই শুভ? কই শুভ মানে? ওই যে সোফায় বালিশ রাখছিলাম না, যা ওই জায়গায় যা যা। না, আমি এখানে শুভ। এই, যা। যাইতেছি। তোমার একটা কথা জিজ্ঞেস করবো। এই, তুই কয়টা খাইছিস? কয়টা খাইছিস? 1.5। এই, সর। আরে শীত লাগে তো।
তোমার কাছে পিস্তল থাকতে তোমার সামনে আমার আব্বারে মারা ফেলালো, তুমি কিছুই করলে না। কি করব? আমার একটা পিস্তল, ওদের ছিল অনেকগুলো। আমার কিছুই করার ছিল না। আর তুই তো আমার সম্পর্কে কিছুই জানিস না। হ্যাঁ, তোমার নামটা জানি, আর কিছুই তো কাও নাই। বলার কিছুই নাই। তোর তো বাপ মা ছিল, আমার ছিলই না। আমি জারদ সন্তান। একটা মেয়েরে ভালোবাসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমি সন্ত্রাসী হইছি, খুনি হইছি। ওই ভালোবাসার কারণে আমি এখন পেশাদার খুনি। মায়াটা কি বাইচা আছে? গলায় দড়ি দিয়ে মরে গেছে। আর কাউরে কোনোদিন ভালোবাসো নাই? জায়গা নাই। নাই? না। মামলা তো হবেই। টেলিভিশনে যেভাবে দেখাইছে আর পুলিশে যে বক্তব্য, তাতে কারো সন্দেহ করতে পারেনি। যদি আমাদের নিয়ে কোনো কানাঘোষা শুনিস তাহলে আমাকে জানাবি। লুকাইস না, খা খা। ভাই, হাতে সিগারেট না? টান দে, টান দে। ভাই, এই হারামি! সিরাজের ভাই আমার 2 কোটি টাকার ডলার নিয়ে হাওয়া হয়ে গেল। তাকে খুঁজতে বলছিলাম, পাতা লাগাইছিস? ভাই খুঁজে তো পাইতেছি না। চুপ! কোনো খোঁজ না পাই। তুই আমার ঘরে বসে চা সিগারেট খাচ্ছিস। তোকে তোকে কি করা উচিত? এই তোকে কি করা উচিত? তোকে আমি কি করবো? কিছু তোর মাথায় আমি এই গরম চা আমি চেঁচাবি না, চেঁচাবি না। 7 দিন সময় দিলাম। 7 দিনের মধ্যে ওই মায়ের আমি চাই, তা না হলে আমি তোর মায়ের ফেলবো। ছেলের সাথে টেলিফোনে কথা বলছে, কথা শেষ হলেই চলে আসবে। উনি ওনার ছেলের সাথে কথা বলেন। আর আমার সন্তানটি কি ছেলে না মেয়ে, কোথায় কি হলো, অদ্যাবধি তার কিছুই জানতে পারলাম না। আলমগীর, স্যার, ম্যাডাম আসছেন। বাহ, দিন দিন দেখি তোমার রূপের জৌলুস বাড়ছে। বিয়ে কি আর একটা করবে নাকি? করে ফেলো। অনেক ধন সম্পত্তির মালিক তো, অনেকেই রাজি হবে। আলমগীর! জি ম্যাডাম। আমার কথা বলেছিস? এ বাড়িতে ঢুকে এসব খাওয়া যাবে না। জি বলেছি। হ্যাঁ, গোলামগীরের দায়িত্ব গোলামগীর পালন করেছে। আমাকে তো তুমি চেনো। আমি তোমার নির্দেশ অমান্য করেছি। আর অভ্যেসটা অনেক পুরনো। আমার অ্যামাউন্টটা দাও। কমের কথা বলো না, পুরো 5 লাখ। ফাতেমা। জি ম্যাডাম। ব্যাগ থেকে টাকার প্যাকেটটা বের করে ওনার হাতে দাও। নূরজাহান, আমি বুঝতে পারছি ইদানিং তুমি আমার ব্যবহারে ধৈর্যহারা হয়ে যাচ্ছ। বুঝতে পারো তাহলে তুমি? তুমি কি পারো মানুষের কষ্ট বুঝতে? কে কোথায় কষ্ট পায় তা বুঝতে পারি না, তবে নিজের কষ্টটা বুঝি। তুমি স্বার্থপর চিরকালের। বলো তুমি কোথায় থাকো? ঠিকানা নিয়ে কি করবে? আমি তোমাকে পরিষ্কার একটা কথা বলতে চাই। তুমি আমার বিবাহিতা স্ত্রী। এখনো আমি তোমাকে ডিভোর্স করিনি। একথা সম্পূর্ণ সত্য। তোমার আমার মিলনে তোমার গর্ভে আমার একটি সন্তান হয়েছিল। 8 মাসের গর্ভবতী থাকাকালীন তুমি আমার ঘর ছেড়েছিলে। সেই সন্তানটি কি ছেলে না মেয়ে আমি জানতে চাই। তাকে কি আবর্ষণ করে হাসপাতালে নর্দমায় ফেলে দিয়েছিলে? এখন সে কি মৃত না জীবিত আমি জানতে চাই। বহুবার আমি তোমার কাছে জানতে চেয়েছি,
তুমি কিছুই বলনি। তুমি তোমার সন্তানের সাথে কথা বলো, আমার হিংসা হয়। আমারও কিন্তু আমার সন্তানের সাথে কথা বলতে ইচ্ছে হয়। তোর জাহান, আমি তোমাকে 1 মাস সময় দিয়ে গেলাম। আমার সন্তানটিকে তুমি কি করেছিলে তা তোমাকে বলতে হবে, তোমাকে বলতে হবে নূরজাহান। আমি আর একবারই তোমার কাছে আসবো, টাকা দিতে নয়, জানতে। যদি না বলো, প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিক সম্মেলন করব, তোমার মুখোশ আমি খুলে দেব, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব তোমার এই আভিজাত্যের প্রাসাদ। খোদা হাফেজ, আয় চলি। আয়। এটা দিয়ে হাসপাতাল, এখানে নেশা করতে চিকিৎসা করে। কই যাস, কই যাস, কই যাস? তোমার পায়ে ধরি, আমি নেশা ছাইড়া দিব। আমার এখান থেকে নিয়ে চলো। একদম কথা বলবি না, সব নেশা করে আমি যাবো না, আমার এখান থেকে নিয়ে চলো। আমি যাবো না। স্যার, আপনারা যে পেশেন্টের কথা বলছিলাম নিয়ে আসছি। স্যার, আপনি কি নেশা করতে চিকিৎসা করেন? আমি কিন্তু নেশা করি না। না না, আমি নেশাখোরদের চিকিৎসা করি না, ভালো মানুষদের চিকিৎসা করি। না, আমি বুঝতে পারছি, আপনারা বাইন্দা রাখেন। এর আগেও এরকম একটা হসপিটালে আব্বা আমারে নিয়ে গেছিল, ওইখানে ওরা বাইন্দা রাখছিল। না, আমি এই জায়গায় থাকবো না, আমি এই জায়গায় থাকবো না। স্যার, স্যার, এটা একটা সন্ত্রাসী, এটা মানুষ খুন করে। এই দাঁড়াও দাঁড়াও, ছেড়ে দাও, ছাড়ো ছাড়ো, তোমার কোনো ভয় নেই। তোমাকে এখানে বেঁধে রাখবো না, তোমাকে কিছু কথা জিজ্ঞেস করবো। এসো এসো, বসো। এবার বলো, তোমার নাম কি? সেতু। লেখাপড়া কতদূর করেছো? আইএ পাস করছি। কাউকে ভালোবাসো? একজনের খুব ভালোবাসি, সে যদি বিয়ে করে তাহলে তারে বিয়ে করব, কিন্তু সে না আমারে ভালোবাসে না। সে কোথায় বলো, আমি তাকে অনুরোধ করব। আছে, ওর সামনে বলা যাবে না, আপনাকে একা একা বলবো। জি, আসসালামু আলাইকুম। বলুন ম্যাডাম। মারুফ, তোমাকে মোবাইলটি দিয়েছিলাম শুধু আমার সাথে কথা বলার জন্য, কিন্তু যখনই ফোন করি তোমার মোবাইলটি আমি বন্ধ পাই কেন? ম্যাডাম, একটি দুর্ঘটনা ঘটেছে। আমি জানি, যে বাসায় তোমাকে থাকতে দিয়েছিলাম তার পাশের বাসায় 2টি মার্ডার হয়েছে, তুমি ওখান থেকে পালিয়েছো তাও আমি জানি। পালিয়ে অবশ্য ভালো করেছো, কারণ সাক্ষী এবং আসামি হওয়া দুটোই তোমার জন্য এখন বিপদ। যে কাজটির জন্য তোমাকে আমি বের করেছিলাম সেই কাজটি খুব তাড়াতাড়ি করতে হবে। তুমি 2-1 দিনের মধ্যে আমার সঙ্গে দেখা করো। জি ঠিক আছে ম্যাডাম, আমি আসবো। শোনো, ওর সাথে আমার কথা বলা শেষ হয়েছে। ওকে তুমি ভুল বুঝেছো, ও নেশা করে না। ওর লিভারে একটা প্রবলেম হয়েছে, আমি ওকে বলে দিয়েছি, কিন্তু ও এখানে থাকবে না। ও বলেছে তুমি থাকলে ও থাকবে। তুমি থাকতে পারবে? জি না, আমার একটা কাজ আছে। কাজটার জন্য আমার হয়তো 2-1 দিনের জন্য বাইরে যাওয়া লাগতে পারে। তোমার 7 দিন লাগুক আর 10 দিন লাগুক, কাজ ছেড়ে ওকে নিয়ে চলে আসবে। আমি তোমাদের জন্য 2 বেডের একটা কেবিন ঠিক করে রাখবো, তোমরা পাশাপাশি থাকবে, ঠিক আছে? ঠিক আছে। আর এই যে প্রেসক্রিপশন লিখে দিলাম, ওষুধগুলো কিনে ঠিক মতো খাওয়াবে। জি স্যার। আর ও যা খেতে চায় তাই কিনে খাওয়াবে। মনে রেখো কিন্তু, ডাক্তার স্যারের সব কথা মনে রেখো। মনে থাকবে, চল। চলো। আসি স্যার, আসসালামু আলাইকুম। এবার তোর ঘুম ছুটে বের লাগছে। এই না, তুই ঘুমা আরাম করে। পানি দিলি গেলা? আমি কি করলে? তুই আমাকে পানি দিলি গেলা? পানি দিলি গেলা? বেলা 2টা পর্যন্ত ঘুমাইবার লাগছে কেলা? আমি সারাদিন ঘুমাই থাকবো, তাহলে তোর কি? আমার অসুবিধা আছে। তুই তো নেশা খাস বইলা তোর ঘুম হয় না। আমি কি তোর মতো? আমি কি তোর মতো? তুই আমারে ঘুমিতে কেলা উঠাইলি?
মন আমি চাইছে সিরিয়ারে স্বপ্নে পাইছিলাম। ও সুরিয়ারে তুই স্বপ্নে পাইছিলি দাঁড়া তোর স্বপ্ন আমি ভাঙা দেবো এদিকে আয়। আয় আয় জানিস না, আয় জানিস না। ভাই যাবো তো। তোর সাথে আমার জরুরি কথা আছে কি কথা? জাগরে জায়গা দিচ্ছ মারু পার সেতু অগ কোনো খবর রাখো তুমি কি খবর রাখুন, বিয়া করছে? ওরে আরে না ওই ছেলেরে তো মারুপ দেখতেই পারে না আমি দেখছি না দুজনে আলাদা আলাদা ঘুমায় তাইলে আর কি খবর, বাচ্চা হইব? আরে না সেতুর যে ব্যাগ আছে না ওই ব্যাগের মধ্যে অনেক ডলার আমি নিজে চোখে দেখছি ওরা জানে কোন জায়গাতে ডলার মাইরা আমগো এই জায়গায় জাগা লইছে হাত চাই আস্তিক হুনবু তো। আরে ধ্যাত ওরা তো ঘরে নাই কে ডলারের ব্যাগ থুয়ে গেছে। আরে ওইটা কি আর ছাড়ে ওইটা লিয়েই তো ঘুমায় থাকে হ্যাঁ বুঝবার পারছি। এই, শুনো শুনো আমরা এই ডলার মাইরা দিই কেমতে? মারুফ তো পুলিশের কাছে সন্ত্রাসী পুলিশে ধরাই দিয়া ওইটি আমরা রেখা দিই সহজ হিসাব দিয়া দিলে মার উপরে তুই চিনজ মানুষ মার্ডার করে 1-2 বিতে তুই নিজের চোখে দেখছ না মাসুদের কেমতে মারছে। তাহলে কি করবা এই ডলার যদি আমরা পাই তাইলে আমাকে জীবন আর কিছু করতে হইব না সারা জীবন বয়ে বয়ে খাবো সারা দে বুদ্ধি কইরা ডলারটা খাওন যায় কিনা। তুমি কি প্রেমে পড়েছো? জি না, প্রেম আমি বুঝি না, তবে মেয়েটা এখন অসহায়, তার জন্য কিছুটা মায়া লাগে। আমি যে লোকটিকে খুন করার জন্য তোমাকে বের করেছিলাম মনের সাথে অনেক যুদ্ধ করে তাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু এখন আর তা সম্ভব না। আজও সে আমার সাথে ফোনে কথা বলেছে, সে যে হুমকি দিয়েছে তাতে তাকে মেরে না ফেললে আমার জীবন বিপন্ন হবে। কোথায় থাকে? আলমগীর বলো। এখন সে গোয়ালন্দ ঘাটে পাড়ার পাশে একটা ভাটিখানা আছে, ওটা নিয়ামত আলীর ভাটিখানা। 2-4 দিন হয়তো ওখানেই থাকবে। চিন্তায় পড়ে গেলাম। কেন? ওখানে গেলে তো একা যেতে হবে। মেয়েটাকে কোথায় রেখে যাব? যেখানে আছে সেখানেই রেখে যাও। নেশাখোর তো, মেয়েটা একটু মেন্টাল, ওখানে থাকতে চাইবে না। ঘটনা তো বড় জোর 2 দিনের। আমার কাছে রেখে যেও। জি আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। আরে পেশাল পারেন না, আমার মন মেজাজ খুব খারাপ আছে। আপনি টাকা পাইছেন কিনা সেটা বলেন। পাইছেন? এই তো হয়ে গেল, আমার 2 কোটি টাকা ডলার চলে গেছে। একটা মেয়ে এসে তাও বুঝতেছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। এখন সে ভিতরে আছে না বাইরে আছে তাও বুঝতে পারছি না। এই তুমি লেগেছে বাইরে গেলে তো সব শেষ। ভাই। হ্যাঁ? ভাই আপনার ডলার বিদেশ যায় না, দেশেই আছে। তুমি কে? হ্যাঁ আপনার এই চ্যালেঞ্জ আমার কিনে হরান, আমি খুইলা কইতাছি। এই তোরা যা তো। ওই আবার একটু বই। বসো। তোমার পরিচয় কি? আমার নাম আকরাম, হগলে চ্যাংরা আকরাম কয়। ও, উত্তরা একটা মার্ডার কেসের আসামি ছিলে না তুমি? হ্যাঁ ওই মার্ডার তো আমি করছিলাম, মাগার ওই মামলা সাপ্পা। আমার ডলারের খবর জানলে কেমনে? অহন আমার মনে হইতেছে এই আমার 4 আঙ্গুল কপাল আমার সিতারার লেগা। আরে বেলাইনে কথা বলো না, সোজা কথা বলো। কি খবর তোমার কাছে আছে তাই বলো। আপনি এতক্ষণ ফোনে যে মাইয়ার কথা কইলেন, ওই মাইয়া আমার খোঁজে আছে। কোথায় আছে এক্ষুনি বলো, ওকে আমি মেরে ফেলবো। মাইরা পালনটা একটু কঠিন হইব, একটু বুদ্ধি খাটায় কাম করতে হইব। ওই একটা কিলারের হাতে পড়ে গেছে। কি আর নাম কি? মারুফ। ও, সে তো তালিকাভুক্ত সন্ত্রাসী। মোট কথা মাইয়াটা ওর হাতে আছে। আপনার ডলার পাইতে হইলে আগে মারুন লাগবো মারুফরে। মাইয়াটারে কি করবেন এটা আপনি জানেন। ওই মেয়েকেই মেরে ফেলবো, কারণ ও ওর বাপ মা মার্ডারের দেখা সাক্ষী। ভাই আমি কিন্তু বুঝা পালেছি ঘটনা কি। এখন আমার পয়সা করে কি দিবেন সেইটা ফয়সালা করেন। কত চাও তুমি বলো। কাম হইলো আপনার 2টা, একটা হইলো আপনার মার্ডার কেসের সাক্ষী শেষ, আর একটা হইলো আপনার 2 কোটি টাকার ডলার। কি দিবেন আপনি হিসাব পুরা কোন। 10 লাখ পাবে। 10 লাখ? ফলের ব্যবসা করুন, ডলার তো আপনি খোয়াই গেছে।
বাইনা বলা 50 লাখ টাকা দেন। ঠিক আছে, দিলাম। ঠিকানা বলো। ঠিকানা কইলে তো সহজে কাম করা পারবেন না, কামটা গুটিবাজি করে করতে হইব। বলো কিভাবে করতে হবে। ওরা ওই মার্ডারের পরে আমার বাড়িতে উঠছে, আমার বাড়িতেই থাকে। ডলার রাখছে কোথায়? আমার বাড়িতেই। আমার বউ কালকে ফুচি দিয়া দেখছে। ওরা যখন ঘরে থাকবো তখনই আপনার আমি ফোন করুম, আয়া বলবেন। কবে? কালকেই। ঠিক আছে, তাহলে কথা পাকা থাকলো। এখনই ঠিক সময়। মারুক নাই, অগর খবর দাও, কোনো ঝামেলা হইব না। মারুক থাকলে আবার ঝামেলা। ওর কাছে পিস্তল আছে, যদি গোলাগুলি হয়। ইস, ডলারটা যদি খেলাইতে পারি তাহলে তো গুটি লালই লাল। আরে তুই মাইয়া মানুষ, তোর বুদ্ধি তো এমনি চুকা। আরো নেশা করে পুরাটা গেছে। মানুষ যদি বাইচা থাকে আর ওই সেতুরে যদি করে গাপলা হয় তুই বুঝবার পারবো না। মারুফ কি আমাকে বাঁচায় রাখবো? আগে মারুফ আহুক, দুজনে এক লগে শেষ হয়ে যাবো। আমরা চাপ নিচে 50 লাখ পেয়ে গেলাম। আমার না একা ভয় লাগতেছিল। তুমি কই গেছিলা? কি চিন্তা করতেছো? কই গেছিলা? তুই তোর ব্যাগে কাপড় চোপড় ভরে রেডি হ। কেন? আমরা এখানে আর থাকতে পারবো না। ঠিক আছে। তাড়াতাড়ি চলে আহেন, ওরা দুজন ড্রয়িং রুমে আছে। আমি কিন্তু ভাই থাকুম না, চলে যাইতাছি, বুঝলেন? আচ্ছা ঠিক আছে, আসছি। কিরে মারুফ, তোরা কোনখানে যাবি নাকি? হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। মারুফ এখনই যাইস না, আমরা দুজন একটু বাইরে যাইতেছি আধা ঘন্টার লেগে। আমরা আই তারপরে যাই। কোথায় যাচ্ছিস? একটু জরুরি কাম আছে। 2 মিনিট বস, একটু কথা আছে। ঠিক আছে, তাড়াতাড়ি কই বইলাম আমি। ক। তোর বয়স তো খুব একটা বেশি না, 40-45 হবে। হ্যাঁ, এর ভিত্তি আপ ডাউন করতেছে। তুই এখনো অনেক দিন বাঁচতে পারতি। এই দেশের অনেক উন্নতি হবে, পদ্মা ব্রিজ হবে, ঢাকা শহরে অনেক দোতলা রাস্তা হবে, পাতাল ট্রেন হবে, উপর দিয়ে মনোরেল হবে, যানজট থাকবে না, সব মানুষ চাকরি করবে, কাজ করবে, কেউ বেকার থাকবে না। এগুলো কিন্তু তুই দেখে যেতে পারতি। তোর কপাল খারাপ। কে? কি হয়েছে? বিপদে করে তোর এই জায়গায় কয়েকদিন থাকলাম, খাইলাম, খুব মায়া লাগতেছে তোর জন্য। মায়া লাগতেছে? কিছু হইল নাকি? তুই 50 লাখ টাকার লোভ করলি, আমারে বলতি, আমি দিতাম। জাগিয়ে তুই। কই যাবো দোষ? ভালো কাজ তো কোনোদিনই করিস নাই, বাইচা যতদিন থাকবি খারাপই করবি। আজ থেকে তোর এই জগতের ফাইল ক্লোজ করে দিবি। এখন থেকে আর তোর কোনো পাপ পুণ্য লেখা হবে না। আগে যা করছিস ওগুলোর হিসাব দেখিয়া। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তুই মেয়ে মানুষ, তোর ফাইল ক্লোজ করলাম না, চালু রেখে গেলাম। ভালো হয়ে যায়। আয় আয়। এই, এদিকে আয়, কি হয়েছে? আপনারা আইছেন, আর একটু আগে আইলে তো আকরামরা ওরা মারতে পারতো না। ওই, ওই মেয়ে কোথায়? এই মাত্র চলে গেছে। তাড়াতাড়ি যান, ধরতে পারবেন? শুনেন, ওই ছেলের কান্দা একটা ব্যাগ আছে। ভাই, এই সেনজি, বস, বলছি। এই সেনজি, এই এই এই, তাই তো? গাড়ি তোর সব। এই সেনজি, তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি চালা।
তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এই প্রিন্সিপাল, তাড়াতাড়ি চালা। নাম, তাড়াতাড়ি নাম, দৌড়া। গেল কোথায়? এই সবাই রে অস্ত্র ফেলে দিতে বল। এই অস্ত্র ফেলে দে। কি চাস? ডলার? ওই যে তোর ডলার। এই সেতু, ডলারের ব্যাগ দেখা। ডলার তুই পাইলি না। ডলার পাওয়ার আগেই তোর দিন দুনিয়ার ফাইল ক্লোজ করে দিলাম। ওকে ক্লিয়ার করে দে। আজ থেকে তোর আর কোনো পাপ পুণ্য লেখা হবে না। ফাইল ক্লোজ করে দিলাম। তুই আমাকে ক্লিয়ার করে দিলি। চল। এই যে প্রকাশ্যে খুন হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, মন্ত্রণালয় থেকে ফোন আসছে, আমরা কিছুই করতে পারছি না। আর হঠাৎ করে এত অবনতি হলো কেন? স্যার, গোয়েন্দা রিপোর্ট আছে মারুফ নামের একজন পেশাদার খুনি কিছুদিন আগে জামিনে বের হয়েছে এবং এর অধিকাংশ কিলিং এর সাথে সে জড়িত। আপনাদের সবার প্রতি নির্দেশ, 24 ঘন্টার মধ্যে মারুফকে কাস্টডিতে চাই। তুমি আজও বোধহয় কোনো মার্ডার করেছো। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মিটিং হয়েছে তোমাকে নিয়ে। তুমি তো আবার দারুণভাবে ওয়ান্টেড হয়ে গেলে। শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী অর্ডার দিয়েছে 24 ঘন্টার মধ্যে তোমাকে অ্যারেস্ট করতে। আজ যে খুনগুলো হলো, এটা না করে আমার কোনো উপায় ছিল না। আমার বিষয় হলো 24 ঘন্টার মধ্যে যদি ধরা পড়েই যাও, তাহলে আমার কাজটির কি হবে? পুলিশে ধরা পড়ার আগেই আমি আপনার কাজ করে দেব। বেয়াদবি মাফ করবেন ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলবো। বলো। জেল থেকে বের করে আপনি আমার যতটুকু উপকার করেছেন তার থেকে ক্ষতি করেছেন অনেক বেশি। কেন? আমার জীবনে খুনের সংখ্যা অনেক বেড়েছে। ইচ্ছে করলে তুমি অ্যাভয়েড করতে পারতে।
আপনাকে ভয় করে আর লাভ নেই, বলেই ফেলি। আপনি একজন মহিলা, তবুও আপনার সমস্ত কার্যকলাপে আমার মনে হয় সিনেমায় যেরকম ভিলেন চরিত্র থাকে, আপনি তেমনই একজন ভিলেন। যাকে খুন করার জন্য তোমাকে বলেছি সে আমাকে ভিলেন হতে বাধ্য করেছে। মেয়েরা মায়ের জাত, এত নির্মম হতে পারে তা আমি জানতাম না। এই ছেলে, কি জানতে চাও তুমি? 22 বছর যাবৎ প্রতিদিন কেউ যদি একটি ধারালো ছোড়া দিয়ে আমাকে আঘাত করতে থাকে, আমি তাকে কি করব? আইন আদালত কোথাও তার বিচার নেই, কারণ বিচার পেতে হলে তো নালিশ করতে হবে। আমি ওর কাছে জিম্মি। আমি একজন নারী হিসেবে তার নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম, কিন্তু পারিনি। আমি হারতে চাই না। কাবিন নামক সামান্য একটা কাগজে আমার মতো এদেশের লাখো লাখো মেয়ে প্রতিদিন নীরবে নির্যাতিত হচ্ছে। আমি আর নির্যাতিত হতে চাই না। তুমি তুমি পারো আমাকে এই নির্যাতন থেকে মুক্তি দিতে। আমি মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। ঠিক আছে, আমি আপনার পেছনের কথা জানি না, তাই হয়তো আমার কথায় আপনি দুঃখ পেয়েছেন। আমাকে ক্ষমা করবেন। এই মেয়েটাকে আপনার কাছে রেখে যাচ্ছি। পৃথিবীতে ওর কেউ নেই। ওর ব্যাগের মধ্যে অনেক ডলার আছে। ও পরিস্থিতির শিকার, ফেন্সিডিল অ্যাডিক্ট। ওকে চিকিৎসা করে ভালো করার দায়িত্ব আপনার। না, ওর কাছে যে টাকাগুলো আছে ওগুলো যেন বেহাত না হয়। আমি যাই। তুমি কোথায় যাচ্ছ? আমি এখানে থাকবো না, আমি তোমার সাথে যাব। আমি যেখানে যাচ্ছি আমার সাথে সেখানে তুই যেতে পারবি না। না, আমি তোমাকে ছাড়বো না। চুপ! শুনলি না, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে 24 ঘন্টার মধ্যে আমাকে অ্যারেস্ট করতে। অ্যারেস্ট করুক, যেখানে আমি তোমার সাথে থাকবো। ওর নাম কি? সেতু। সেতু কেঁদো না, ও আগামীকালই ফিরে আসবে। তুমি আমার কাছে থাকো। আমি কারো কাছে থাকবো না। চুপ! আমি বলছি তুই এখানে থাকবি। তুই যদি এখানে থাকিস তাহলে তোর কথা আমি শুনবো, তোকে বিয়ে করব, যা কথা দিলাম। সত্যি করবা? তাইলে তাইলে আমি থাকবো। হ্যাঁ করব, যা থাক। ম্যাডাম, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভাই, এইটা ছাইরা এই শেষ পর্যন্ত বাংলা খাওয়া শুরু করলেন? হ্যাঁ, খাওয়ার পরিমাণও তো বাড়ায় দিলেন। টাকা নাই, আর বাঁচারও ইচ্ছা নাই। জলিল ভাই, অনেক তো হলো, এই জীবনটাকে আর টানতে চাই না রে। আপনি মরে গেলে এই যে 4-5টা এতিমখানায় টাকা দেন, ওই এতিমগুলোর অবস্থা কি হইব? নেয়ামত আলীর মদের দোকান কোনটা রে? এইটা এই জায়গায় কাজী হায়াত খায়, চিনিস তারে? চিনি, এদিক আছে। ও যে দাঁড়িয়েলা সব সময় মাল খায়। ওকে বলে দিয়েছি তোমার থেকে আর কোনো টাকা আমি নেব না। আমার সন্তানটিকে কি করেছো তা তোমাকে বলতে হবে, বলতে হবে, বলতে হবে। ভাই, ভাই আর খাবেন না ভাই? কথা বলো না। ইওর অনার, মারুফ একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। মারুফ একজন পেশাদার খুনি। মানুষ খুন করা তার একমাত্র পেশা। টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়ে সে মানুষ খুন করে। এই মামলার বাদী আমার মুয়াক্কেল জনাব কাজী হায়াতের সাথে তার কোনো পূর্ব শত্রুতা নেই। এমনকি
খুন করতে যাওয়ার আগে সে কাজী হায়াতকে চিনতও না, কিন্তু সে কাজী হায়াতকে খুন করতে গুলি করে। মারুফের সেই গুলিতে প্রাণ দিতে হয়েছে জলিলকে। এখন প্রশ্ন, মারুফ যাকে চেনে না, যার সাথে তার কোনো পূর্ব শত্রুতা নেই, সে কেন তাকে খুন করবে? অবজেকশন ইউর অনার, খুন হয়েছে জলিল, তাও সমাজের একটি অখ্যাত কুখ্যাত জায়গায়। ইউর অনার, আমার বলা শেষ হয়নি। অবজেকশন ওভাররুলড। আপনি শেষ করুন। ইউর অনার, আমার বক্তব্য খুবই পরিষ্কার। সমাজের অন্ধকার জায়গায় হোক আর আলোকিত জায়গায় হোক, মারুফের উদ্দেশ্য ছিল জলিলকে খুন করা নয়। মারুফের পিস্তলের টার্গেট ছিল নূরজাহান বেগমের স্বামী জনাব কাজী হায়াত। এই খুনের পরিকল্পনাকারী প্রধান আসামি হচ্ছে নূরজাহান বেগম। তিনি পর্দার আড়ালে থেকে পেশাদার খুনি মারুফকে দিয়ে খুন করতে চেয়েছিলেন তার স্বামী জনাব কাজী হায়াতকে। অবজেকশন ইউর অনার, নূরজাহান বেগম একজন অত্যন্ত সম্মানী মহিলা। এই খুনের সাথে তাকে জড়ানোর যে চেষ্টা চলছে, আমি মনে করি এটা রীতিমতো অন্যায়। অবজেকশন ওভাররুলড। এই নূরজাহান বেগম কে এবং কিভাবে সে এই মামলার সাথে জড়িত আপনি বলুন। ইউর অনার, একজন স্বামী জীবিত থাকতে তাকে তালাক না দিয়ে আরেকজন পুরুষকে বিয়ে করে নূরজাহান বেগম যে কলঙ্ক তিনি নিয়েছেন, সে কলঙ্ক মুছে ফেলার জন্যই কাজী হায়াতকে খুন করতে চেয়েছিলেন ওই নূরজাহান বেগম। আর সেই খুন করার জন্য বেছে নিয়েছিলেন পেশাদার খুনি মারুফকে। আদালত আমাকে অনুমতি দিলে আমি আসামি মারুফকে কিছু প্রশ্ন করব। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ অনার। মারুফ, আপনি বলুন তো, জলিলকে খুন করার আগে কাজী হায়াত অথবা জলিলকে আপনি চিনতেন কি? জি না, আমি চিনতাম না। আপনি বলুন তো, নূরজাহান বেগম আপনাকে খুন করতে পাঠিয়েছিল কিনা? মাননীয় আদালত, আমি সত্য কথা বলবো। তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি মাননীয় আদালতকে একটা অনুরোধ করতে চাই। বলো, কি অনুরোধ? আমি শুধু এই খুনের আসামি না, আরো অনেক খুনের আসামি। এই খুনের বিচারে আমার কি হবে তা আমি জানি না, তবে আমি যত খুন করেছি তাতে আমার কঠোর শাস্তি হওয়া উচিত, আমার ফাঁসি হওয়া উচিত। মুক্ত হতে চাই না। ম্যাডাম, আপনার সামনে এই মামলার যে কাগজ আছে তাতে লেখা আছে আমার বাবার নাম মিস্টার ড্যাশ। মিস্টার ড্যাশ বলে কোনো মানুষ ছিল না। আসলে ম্যাডাম, আমার বাবার পরিচয় কি তা আমি জানি না। পরবর্তী আদালতে তো এই মামলার রায় হয়েই যাবে। রায় হওয়ার আগে আমি আমার বাবার নামটা জানতে চাই। আমরা তোমার বাবার নাম কিভাবে জানাবো বলো? আমি দিনাজপুর শাহজাদিয়া এতিমখানায় 2.5 বছর থেকে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছি। আমাকে যখন আমার মা শাহিনা বেগম ওই এতিমখানায় ভর্তি করে, তখন ওই এতিমখানার প্রিন্সিপাল ছিলেন শামসুদ্দিন সাহেব। আমার ভর্তির কয়েকদিন পর উনি চাকরি ছেড়ে চলে যান। আমি ওনাকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। শুনেছি উনি এখনো বেঁচে আছেন। ওনাকে যদি এই আদালতে উপস্থিত করতে পারেন, তাহলে হয়তো আমার বাবার নামের ঘরে যে ড্যাশ আছে তা পূরণ হতে পারে। কোর্ট আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। এই মামলার আগামী তারিখে নূরজাহান বেগম এবং দিনাজপুরের শাহজাদিয়া এতিমখানার প্রিন্সিপাল শামসুদ্দিন সাহেবকে কোর্টে হাজির করার নির্দেশ দিচ্ছে। নূরজাহান বেগম, আপনি এই মামলার আসামি কাঠগড়ায় দাঁড়ানো মারুফকে চেনেন? জি চিনি। কাজী হায়াতকে চেনেন? মাননীয় বিজ্ঞ আদালত, আমি বুঝতে পারছি এই মামলার সাথে আমাকে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে। উকিল সাহেবকে আর কোনো প্রশ্ন করতে দয়া করে নিষেধ করুন। এই মামলার সাথে আমার কতটুকু সম্পৃক্ততা আছে আর তা কিভাবে এবং কেন, আপনার সদয় অনুমতি পেলে আমি সবই খুলে বলবো। আপনি বলুন। মাননীয় বিজ্ঞ আদালত, 1980 সালের 7ই অক্টোবর কাজী হায়াতের সাথে আমার বিয়ে হয়। কাজী হায়াত ছিল একজন বেপরোয়া উচ্চভিলাষী লোক। তার ব্যবসায়িক ব্যর্থতা
আমাদের দাম্পত্য জীবনের কলহ বাড়িয়ে দেয়। তার এই ব্যবসায়িক ব্যর্থতার পিছনেও কারণ ছিল। তিনি অতিরিক্ত মদ্যপান করতেন। বাসর রাত থেকে শুরু করে যতদিন তার সাথে সংসার করেছি ততদিনই তাকে পেয়েছি মাতাল অবস্থায়। তার সেই মাতলামির কারণে একসময় সে আমার উপর শারীরিক নির্যাতনও করতে থাকে। তাই আমার উপর প্রতিদিনের এই নির্যাতনের বিরুদ্ধে একদিন বিদ্রোহ ঘোষণা করি এবং তাকে বলি আমি তার ঘর ছেড়ে চলে আসি। পরে তাকে দেশের আইনগতভাবে তালাক দেওয়ার চেষ্টা করি। 17 বার আমি তাকে উকিল নোটিশ পাঠিয়েছি। সে আমার উকিল নোটিশ গ্রহণ করেনি এবং আমাকে তালাকও দেয়নি। এই ক্ষেত্রে তালাক দেওয়ার জন্য মনের চাইতে যদি কাগজের মূল্য বেশি হয় তাহলে আমার কিছুই বলার নেই। এরপর ফরিদপুর থেকে ঢাকা এসে আব্দুল্লাহ নামক একটি ছেলেকে আমার জীবনের সমস্ত কথা খুলে বলি। আমার দুঃখের কথা শুনে সে আমাকে বিয়ে করতে রাজি হয়। ইওর অনার, আব্দুল্লাহর মৃত্যুর পর কাজী হায়াত হঠাৎ বেপরোয়া হয়ে ওঠে। আমার কাছে তার টাকার দাবির পরিমাণ দিনকে দিন বেড়ে যেতে থাকে। আমার কর্মচারীদের সামনে আমার সাথে অসৎ আচরণ শুরু করে। কাবিনের ভয় দেখিয়ে প্রায় প্রতিদিন সে আমাকে মানসিক নির্যাতন করতে থাকে। আমার কর্মচারীরা আমার মানসিক যন্ত্রণা দেখে আমাকে পরামর্শ দেয় কাজী হায়াতকে পৃথিবী থেকে সরিয়ে দিতে। এর জন্য ওরা ঠিক করে মারুফকে। মারুফ কাজী হায়াতকে মারতে গিয়ে জলিলকে হত্যা করে। ইওর অনার, জলিল কে তা আমি চিনি না, জানি না। তবে জলিল মাঝে মধ্যে কাজী হায়াতের সাথে আসতো। তার আমার সাথে কোনো পরিচয় ছিল না, শত্রুতাও ছিল না। এরপরেও যদি এই মামলার সাথে সম্পৃক্ত করে আমাকে আমাকে শাস্তি দিতে চান, আমার কিছুই বলার নেই। কারণ মাননীয় বিজ্ঞ আদালত একজন নারী হয়ে একজন নারীর উপর কি পরিমাণ মানসিক নির্যাতন হয়েছে নিশ্চয়ই তা উপলব্ধি করতে পারবেন। আমার আর কিছুই বলার নেই ইওর অনার। আপনি যেতে পারেন। কাজী হায়াত, নূরজাহান বেগম এতক্ষণ ধরে আদালতে যা বললেন তা কি সত্য? মাননীয় বিজ্ঞ আদালত, নূরজাহান বেগম সবই সত্য বলেছেন। শুধু একটি কথা তিনি এড়িয়ে গেছেন। উনি যখন আমার ঘর ছেড়েছিলেন তখন উনি 8 মাসের গর্ভবতী ছিলেন। ওনার গর্ভে যে সন্তানটি ছিল তা ছিল আমার। আমার সেই সন্তানটির ভাগ্যে কি হয়েছিল আমি তা আজও জানি না। সেই সন্তানটি কি উনি বিদেশে পাঠিয়েছেন কিনা আমি তাও জানি না। এটি আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এবং দুঃখের। তবে মাননীয় আদালত, আমি নূরজাহানের কথা বুঝতে পেরেছি। আমি নূরজাহানের প্রতি অবিচার করেছি। আমি তার কাছে ক্ষমা প্রার্থী। নূরজাহানের প্রতি আমার আর কোনো অভিযোগ নেই। আমার আর কিছু বলার নেই মাননীয় আদালত। আমি যেতে পারি? হ্যাঁ, আপনি আসুন। মারুফ, এই মামলায় তোমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে তোমার কিছু বলার আছে? আমি জানি আমার এই মামলার রায় কি হবে। রায় আমার ফাঁসি হবে। আর যদি ফাঁসি না হয় তাহলে আমি মনে করি খুব অন্যায় হবে। আমিও আমার এই জীবনকে বেশি দূর টেনে নিতে চাই না। কারণ যেদিন থেকে আমার এই সন্ত্রাসী জীবন শুরু হয়েছে সেদিন থেকে আমার কোনো ভালো মানুষের সাথে পরিচয় হয়নি। আর যতদিন বেঁচে থাকবো ততদিন হবেও না। ম্যাডাম, আমি অস্ত্র হাতে নিয়ে মায়ের গর্ভ থেকে বের হইনি। আমি অস্ত্র হাতে নিয়ে আসমান থেকে আসি নাই, মাটি ফুঁড়েও বের হই নাই। অথচ আমার হাতে অস্ত্র। আমি পেশাদার খুনি। মাননীয় আদালত,
এমন পেশাদার খুনি সন্ত্রাসী আমি কিন্তু একা না, আমার মতো অনেক মারুফ আছে এ দেশে। এর জন্য কি শুধু মারুফরাই দায়ী? এর দায়ভার কি আর কারণ নাই? আমি একটি জারদ সন্তান হওয়ার পরও 8-10টা ছেলের মতো লেখাপড়া শিখে বড় হতে চেয়েছিলাম, কিন্তু পারি নাই ম্যাডাম। আমার ফাঁসি হয়ে গেলে আমার এমন কোন আপনজন নাই যে জেলখানার গেটে এসে আমার লাশের জন্য অপেক্ষা করবে। আঞ্জুমান মফিদুল ইসলাম বেওয়ারিশ হিসেবে আমার লাশ দাফন করবে। ম্যাডাম, আপনারা কি করবেন তা আমি জানি না, তবে আমি সন্ত্রাসী হয়ে অনেক সন্ত্রাসীর সাথে মিশেছি। এদের কারোরই সমাজ এবং দেশের প্রতি কোনো দায়িত্ববোধ থাকে না। এর একমাত্র কারণ গরিবী। এই গরিবী থেকে দেশকে মুক্ত করুন। মারুফ একজন না, এই মারুফ তৈরির কারখানা বন্ধ করতে হলে গরিবী হটাতে হবে। তা না হলে হাজার হাজার মারুফ প্রতিদিন তৈরি হবে। একজন মারুফকে ফাঁসি দিয়ে কোনোদিনই সন্ত্রাস বন্ধ করতে পারবেন না। ম্যাডাম, আমার শেষ অনুরোধ, এই মামলার রায় ঘোষণার সময় আপনি আমার নামের আগে লিখবেন জারদ সন্তান মারুফ। না মারুফ, তুমি জারদ সন্তান নও। মাননীয় বিজ্ঞ আদালত, আমি শামসুদ্দিন, দিনাজপুর শাহজাদিয়া এতিমখানার প্রাক্তন প্রিন্সিপাল। আমার আসতে দেরি হয়েছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। মারুফ জারদ সন্তান না, ওর জন্ম পরিচয় আমি দিতে পারবো। একবার যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ওখানে দাঁড়াবো। না, আপনি ওখানে দাঁড়িয়েই বলুন। মাননীয় বিজ্ঞ আদালত, 1985 সালের নভেম্বর মাসে শাহিনা বেগম নামে একজন মহিলা 2.5 বছরের একটি শিশুকে নিয়ে আমার কাছে আসে। আমি যেন সেই শিশুটিকে আমার এতিমখানায় ভর্তি করে নেই। ভর্তির সময় মারুফের বাবার নাম জিজ্ঞেস করলাম। শাহিনা বলল, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছিলাম আমার ছেলেটাকে মানুষ করার জন্য। আমি ছেলেটির বাবার নাম বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও সে কিছুই বলল না। আমি ভাবলাম সন্তানটি নিশ্চয়ই অবৈধ। মারুফ এতিমখানায় ভর্তি হওয়ার 3 মাস পর আমি এতিমখানা চাকরিটা ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দেওয়ার 2 দিন পর দিনাজপুর সরকারি হসপিটাল থেকে একজন লোক এসে আমাকে বলল, মৃত্যু পথযাত্রী শাহিনা বেগম নাম করে একজন রোগী আপনার সাথে কথা বলতে চায়। আমি হাসপাতালে তার কাছে গেলাম। স্যার, মারুফ আমার গর্ভে ধরা সন্তান না। বলো কি? স্যার, আমি ফরিদপুর হসপিটালে যখন নার্সের চাকরি করতাম তখন একদিন রাত্রে নূরজাহান নাম কইরা দারুণ একটা সুন্দরী মেয়ে এসে আমারে কইল আমি 8 মাসের গর্ভবতী, আমি আমার সন্তানকে অ্যাবর্শন করে ফালাই দিতে চাই। আমি কইলাম সন্তানটিকে অবৈধ? কইল না। আমি তারে অনুরোধ করলাম অবৈধ যদি না হয় তাইলে সন্তানটি মাইরা ফেলায়ও না, কয়েকদিন আমার বাসে থাইকা সন্তানটি ডেলিভারি হইলে আমারে দিয়া দিও, আমি ওরে লালন পালন কইরা বড় করুম। সন্তানটি ডেলিভারির পর নূরজাহান চলে গেল। আমার ভয় হইল নূরজাহান আবার আইতে পারে। সেই ভয়ে হাসপাতালের ডাইরেক্টরে ধইরা আমি বদলি হইয়া চলে এলাম দিনাজপুরে। মারুফ আমার সন্তান। আমি আমার ভুল বুঝে ফিরে গিয়েছিলাম সেই নার্সের কাছে। সেই নার্সের আসল নাম ছিল নমিতা। ইওর অনার, এই জন্য আমি কাজী হায়াতকে কোনোদিন বলতে পারিনি তার সন্তান কোথায়। ইওর অনার, দীর্ঘদিন যাবত আমি এই সন্তান হারানোর জ্বালা নিয়ে চলছি। নূরজাহান, মারুফ আমার সন্তান। মারুফ, আমি তোর হতভাগ্য বাবা। ও, তুমি মিস্টার ড্যাশ।
এই জন্যই আমি তোমাকে মারতে পারি নাই, পিস্তল পড়ে গিয়েছিল। মেরে ফেলা উচিত ছিল, মেরে ফেলাই উচিত ছিল রে। মারুফ, আমাকে ক্ষমা করে দে বাবা, আমি তোর মা। গর্ভধারিণী মা, মমিতাই ছিল আসল মা। যাও, তোমাদের দুজনকেই ক্ষমা করে দিলাম। ইওর অনার, এবার আমার বাবার নামের ঘর পূর্ণ করে আপনার রায় দেন। সবার চোখেই অশ্রু সজল। আমি দুঃখিত, এর মধ্যেও আমাকে এই মামলার রায় ঘোষণা করতে হচ্ছে। অনেক বিচার কাজে অনেক বিচারককে অনেক সময় অশ্রু সজল হতে হয়, তবু আইনের পথ ধরেই তাকে চলতে হয়। আইন প্রয়োগকারী কাঁদতে পারে, কিন্তু আইন আইন কখনো কাঁদে না। তাই আমাকে রায় ঘোষণা করতেই হচ্ছে। জলিল হত্যার সঙ্গে নূরজাহান বেগমের কোনো রকম জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় আদালত নূরজাহান বেগমকে এই মামলা থেকে অব্যাহতি প্রদান করছে। জলিল হত্যার দায় স্বীকার করার জন্য এই মামলার আসামি কাজী হায়াতের ঔরসজাত ও নূরজাহান বেগমের গর্ভে ধারণ করা সন্তান কাজী মারুফকে দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হলো। জীবনের শেষ মুহূর্তে এসে তোমাদের সাথে পরিচয় হলো, এমন ভাবে ডান্ডা বেরি দিয়ে বাঁধা, একটু জড়িয়েও ধরতে পারলাম না। আমি নেশা করি না, তোমার মা আমার হসপিটালে ভর্তি করে ভালো করে দিছে। তুমি না বলছিলে আমারে বিয়ে করবা? ফাঁসির আগে আসামির কোনো শেষ ইচ্ছে থাকলে তা নাকি পূরণ করে। আমি বলবো আমার শেষ ইচ্ছা, আমি সে তোকে বিয়ে করব। বেঁচে থাকো 1000 বছর। আমি যাই। মাগো, তোমার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। যাকে গর্ভে ধারণ করেছিলে, যার জন্মের সময় প্রসব বেদনায় গগন বিদারী চিৎকার করেছিলে, তাকে একদিনের জন্য কাছে পেলে না। তোমরা আমার জন্য কতটা কষ্ট পেয়েছো আমি জানি না, তবে আমাকে যখন কেউ জারজ বলতো তখন আমি মনে মনে তোমাদেরকে অনেক খুঁজেছি। মাগো, কিছুদিন পরেই আমাকে ঝুলিয়ে দেবে ফাঁসির দড়িতে। তোমরা দাঁড়িয়ে থাকবে জেলখানার বাইরে। তোমাদের পারিবারিক দ্বন্দ্বের কারণেই আজকে আমার এই পরিণতি। আজকে আমি লাশ হতে যাচ্ছি। ভাইয়া!